এবার রাহু নক্ষত্র চরণ পরিবর্তন করছে, সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025। দ্বিতীয় চরণ থেকে চলে আসবে প্রথম চরণে এবং নবাংশ হয়ে যাবে এবার রাহুর মেষ নবাংশ। এবং এই মেষ নবাংশে থাকবে 23শে নভেম্বর পর্যন্ত। 23শে নভেম্বর 2025 পর্যন্ত মেষ নবাংশে রাহু অবস্থান করবে। মেষ নবাংশে অবস্থান করা মানে মকর রাশির ক্ষেত্রে সেটা কিন্তু নবাংশের চতুর্থ ঘর হয়ে গেল। তাহলে রাশিতে থাকলো কুম্ভ রাশিতে, যেটা দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে, ধনসম্পত্তির ঘরে, এবং নবাংশ হয়ে গেল চতুর্থ ঘরে অর্থাৎ সুখের ঘরে। তো মকর রাশির ক্ষেত্রে রাহুর এই যে পরিবর্তন, এই পরিবর্তনে মকর রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রোচক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। রাহু হচ্ছে কি ছায়া গ্রহ, মকর রাশির ক্ষেত্রে কারো গ্রহ। শনিবদ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় রাহু। মকর রাশি শনিদেবের সাধারণ রাশি, এই সাধারণ রাশিতেও এই রাহু কিন্তু যথেষ্ট কারক হয় এবং ভালো ফল দেয় রাহু। এবং বর্তমান সময়ে রাহুর যে অবস্থান, একটা ভালো অবস্থান বলতে গেলে রাহুর, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে রাহু, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, দ্বিতীয় ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে রাহুর সব থেকে ভালো জায়গা, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আবার সেই রাহুর উপরে। যে তো রাহুর উপর যে দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু আবার নবম দৃষ্টি। তো গুরুর নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা, আর শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল। এবং অক্টোবর মাসের আবার 3 তারিখে শনিদেব নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন শনিদেব চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পূর্বা ভাদ্রপদে চলে আসবে। অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির একদম মানে সম্পূর্ণভাবে আয়ত্তে থাকবে রাহু আর শনি। এরপরে দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর রাশি পরিবর্তন করে ফেলবে, তখন রাশির উপর দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে একদম সপ্তম ঘরে, রাশির উপর দৃষ্টি থাকবে, সেরকম আবার শনির উপরও দৃষ্টি থাকবে। তো রাহু ছায়া গ্রহ অবস্থান করছে কুম্ভ রাশিতে, নক্ষত্র পেয়ে গেল এবার হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তাহলে দেবগুরুকে যেরকম প্রভাবিত করবে সেরকম শনিকেও প্রভাবিত করবে, সেরকম রাশিকেও প্রভাবিত করবে। এবার বিষ নবাংশ থেকে বেরিয়ে মেষ নবাংশে চলে আসা মানে চতুর্থ ঘরে চলে আসা, তাহলে মঙ্গলকেও কিন্তু এখানটাতে প্রভাবিত করছে রাহু। তো চতুর্থ ঘরে রাহুর নবাংশে অবস্থান এবং রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে অবস্থান, এই অবস্থানটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। তবে কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে, কারণ রাহু হচ্ছে কি পাপী গ্রহ, কয়লা এক কথায় বলতে গেলে। মানে যতই ধোয়া যাক কালো তো কালোই থাকবে, কিন্তু সেই কয়লাকে আবার যদি আগুনে পুরানো যায় তো তার শক্তি ব্যবহার করে আবার খাবার দাবারও তৈরি হয়। আবার সেই কয়লাতে যদি হাত দেওয়া যায় তাহলে কিন্তু ছ্যাঁকাও লাগে, আগুনে ঝলসানো একটা পরিস্থিতি তৈরি হয়। তো সেরকম কিন্তু এর মূল স্বভাব থাকবে, গ্রহের মূল স্বভাব কখনো মানে সরবে না আর কি, যতই ভালোতে থাকুক। তো চতুর্থ ঘরেও কিছু কিন্তু বাজের দিকে ইফেক্ট দিবে রাহু, অতএব সেই দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে মকর রাশিকে। রাশি হচ্ছে কি আমাদের ব্যক্তিত্ব, আমাদের শরীর এক কথায় বলতে গেলে। নবাংশ কি, নবাংশ হচ্ছে আমাদের ভাগ্য যেটাকে বলা হচ্ছে, এবং সেটাকে বলতে গেলে যেরকম রাশিকে শরীর বললাম, তাহলে শরীরের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো হচ্ছে নবাংশ, মানে সেটাকে নবাংশের সাথে তুলনা করা যায়। ভিতরের যে হার্ট কেমন রয়েছে, তারপরে কিডনি কেমন রয়েছে, সেগুলো কিন্তু ওরকম একটা প্রভাব। তো এতদিন বিষতে ছিল, এবার চলে আসলো হচ্ছে মেষ রাশিতে চলে আসলো। মেষ নবাংশ অবস্থান করছে রাহু, এবং এই সময়কালে মঙ্গলের অবস্থানও যথেষ্ট ভালো থাকছে, কারণ মঙ্গলও কিন্তু অক্টোবরের 13 তারিখে নক্ষত্র পরিবর্তন করেছে, চলে আসছে কিন্তু বিশাখা নক্ষত্র, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল। আর কর্মের ঘরেই কিন্তু মঙ্গল আবার অবস্থান করছে, যেটা হচ্ছে তুলা রাশি। অক্টোবরের 13 তারিখে বিশাখাতে চলে আসছে এবং 27শে অক্টোবর বিশাখাতেই থেকে আবার রাশি পরিবর্তন করবে, কারণ বিশাখার তো 3টি চরণ পড়ে যাচ্ছে তুলাতে, আর একটি চরণ পরে হচ্ছে বৃশ্চিকে। অর্থাৎ বিশাখাতে থেকেই আবার রাশিটা পরিবর্তন করবে, তখন কিন্তু মঙ্গল একদম মানে মকর রাশির ক্ষেত্রে লাভের ঘরে অবস্থান করবে। তো মঙ্গলের দৃষ্টি রাশির উপর থাকছে, তারপরে আবার লাভের ঘরে নিজের রাশিতে যে অবস্থান করবে, তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো, লাভের দিক থেকে যথেষ্ট ভালো। সে সময় আবার মঙ্গলেরও দৃষ্টি
রাহুর উপর থাকবে চতুর্থ দৃষ্টি। আর এখন তো রাহুর দৃষ্টি আবার মঙ্গলের উপর থাকছে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে কিন্তু সফলতা লুকিয়ে থাকছে এই মকর রাশির ক্ষেত্রে। রাহু জিনিসটা কি, সবসময় অ্যাম্বিশন দিবে, এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা দিবে, মনের মধ্যে লোভ তৈরি করবে, আশা আকাঙ্ক্ষা এগুলোকে কিন্তু জাগিয়ে তুলবে। এমন একটা ভ্রমের পরিস্থিতি তৈরি করবে যে ওই দিকে গেলেই সাকসেস, ওই দিকেই যেতে হবে, এরকম জিনিসটা তৈরি করে দিতে হবে যে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও, এরকম একটা স্বপ্ন দেখাবে রাহু নিজের অ্যাম্বিশনকে। আর সেটা কি হচ্ছে, শনিকে প্রভাবিত করে দিচ্ছে, শনি তৃতীয় ঘরে রয়েছে, তাহলে যোগাযোগ, কর্ম, দায়িত্ব, কর্তব্য সেই জিনিসগুলো শনিকে দিয়ে বুঝাচ্ছে, অর্থাৎ কর্ম তোমাকে করতে হবে। আর কর্মের ঘরে রাহু, তাহলে রাহু বলছি কর্মের ঘরে মঙ্গল, মঙ্গলের ঊর্জা লেগে যাচ্ছে এইদিকে। এবং সর্বোপরি থাকছে দেবগুরু বৃহস্পতির জ্ঞান, অর্থাৎ যে মিশ্রিত জিনিসটা তৈরি হচ্ছে, এটা বলতে গেলে খুবই একটা ভালো দিক এই মকর রাশির ক্ষেত্রে। চারিদিক থেকে একটা উন্নতির যোগ থাকছে, কর্মক্ষেত্রে বিশাল একটা মানে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো আবার মানে খুবই একটা ভালো পজিশনে চলে আসছে। নবাংশে মেষ নবাংশে অবস্থান করা মানে সুখের ঘরে অবস্থান করা, ভৌতিক সুখগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে এই সময়কালে। গাড়ি টাড়ি কেনার যারা ইচ্ছা প্রকাশ করছেন তাদের মনের মধ্যে সে আশা আকাঙ্ক্ষাটা আরও বেশি করে তুলে ধরবে। কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করাবে, কারণ রাহু যে অবস্থান করছে কুম্ভ রাশিতে তার দৃষ্টিগুলোও পড়ছে আবার সেই ওই মিথুন রাশিতে পড়ছে, তারপরে পড়ছে হচ্ছে অষ্টম ঘরে পড়ছে, এবং তারপরে আবার পড়ছে কর্মের ঘরে। তো কর্মের ঘরে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করাবে, আকস্মিক অর্থ এই সমস্ত লাভ করাবে। এবং মেষ নবাংশে চলে আসা মানে মেষ নবাংশ মঙ্গলের রাশি, মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, এবং চতুর্থ ঘরে অবস্থান করা মানে জায়গা জমি সংক্রান্ত বিভিন্ন দিক থেকে সময়কালে একটা ভালো লাভজনিত পরিস্থিতি তৈরি করবে মকর রাশির। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করাবে। যারা টেন্ডার জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতির যোগ রয়েছে। এছাড়া উন্নতির যোগ রয়েছে আবার খাবারের কাজের সাথেও, কারণ মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে, এবং 27 অক্টোবর মঙ্গল আবার রাশি পরিবর্তন করে চলে যাবে লাভের ঘরে। তো 27 অক্টোবর পর্যন্ত মঙ্গল যেরকম রাশিকেও দেখছে, সেরকম 27 অক্টোবরের পর চলে যাবে রাশির দ্বিতীয় ঘরেও দৃষ্টি থাকবে, অর্থাৎ বাণীর ঘরে দৃষ্টি থাকবে, খাবার দাবারের ঘরে দৃষ্টি থাকবে, রাহুর উপরও দৃষ্টি থাকবে মঙ্গলের। তো এই সময়কালে যারা খাবার দাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে, বাণী সংক্রান্ত কাজের সাথে যথেষ্ট ভালো যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে, যারা আইনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। এবং তার সাথে যোগ রয়েছে আবার উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। আবার এই সময়কালে যারা আবার প্রশাসন লেভেলে গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোর দিক থেকেও উন্নতির যোগ রয়েছে, যেমন কেউ গোয়েন্দা বিভাগে রয়েছে, কেউ সিবিআই সিআইডি এই সমস্ত কাজ, বা যে সমস্ত কাজগুলো সমাজের সামনে উঠে আসে না, গোপনভাবে হয়, সেই কাজগুলোতেও বিশেষভাবে উন্নতি থাকছে এই মেষ নবাংশে অবস্থান রাহুর। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে রাহুর উপর, অর্থাৎ একটা বিশেষ কৃপা লাভ এই সময়কালে হবে আর কি এই মকর রাশির। কারণ পজিশন এরকমই হয়ে যাচ্ছে, দেবগুরু বৃহস্পতি 18 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, অতিচারী দেবগুরু বৃহস্পতি একদম উচ্চ অবস্থায় চলে আসবে। শনি 3 তারিখে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে চলে আসবে, মীন রাশিতে অবস্থান করছে। রাহু এদিকে নবাংশ পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান। তো দেবগুরু বৃহস্পতি যেরকম রাশিকে দেখবে সেরকম রাশির অধিপতিকেও তো দেখবে, অর্থাৎ ভালো সময়। এবং বর্তমান সময়ে যে রাহুর যে নবাংশ পরিবর্তন হলো এই সময় তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার মঙ্গল অবস্থান করছে, সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি আবার মঙ্গলের উপরও থাকছে, অর্থাৎ কর্মের জায়গাটাকেও দেখছে। তো কর্মের দিক থেকে তো একটা উন্নতির যোগ এই সময়কালে মকর রাশির থাকছে, একটা ভালো সময় বলতে গেলে। এই শারদীয়া এবং এই দিওয়ালির মধ্যে সব থেকে ভালো অবস্থান মকর রাশির হতে যাচ্ছে কর্মের দিক থেকে। আয় ইনকাম যথেষ্ট থাকবে, যদি কোনো গোপন সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর হবে, যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর হবে এই সময়কালে কাজকর্মে যথেষ্ট ব্যস্ততা অনুভব করবে এই মকর রাশি। এক কাজ করতে করতে আর এক কাজ হাতে পেয়ে যাওয়া এরকম হবে মকর রাশির ক্ষেত্রে। সেই যোগাযোগ রাহুই কিন্তু করাবে, রাহু সব কিছু করতে পারে, রাহু রাজাকে ফকির করতে পারে, ফকিরকে রাজাও করতে পারে। আর মকর রাশির ক্ষেত্রে রাহু হচ্ছে কারক গ্রহ, ধনসম্পত্তির ঘরে অবস্থান রাহুর, অর্থাৎ যত পরিবর্তনগুলো হতে থাকবে এর পরপর যে পরিবর্তন, প্রত্যেকটা পরিবর্তন ফেভার, আর্থিক দিক যথেষ্ট রাহু এই সময়কালে মজবুত করবে। রাহু একটা ভালো ডিগ্রিতে অবস্থান করছে,
ভালো ডিগ্রিতে অবস্থান করছে, গুরুর দৃষ্টি থাকছে, নবাংশ পরিবর্তন, অর্থাৎ যথেষ্ট ভৌতিক সুখগুলো বৃদ্ধি করাবে এই সময়কালে। কারণ রাহু কিন্তু মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ, কারক গ্রহের দরজা দেওয়া হয়েছে মকর রাশির ক্ষেত্রে রাহুকে। তবে এই সময়কালে আবার বিশেষ কিছু দিক থেকে সাবধানে থাকতে হবে, যেমন নিজের মুখের বাণীর দিক থেকে একটু তো অধৈর্য হওয়া যাবে না, অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে, শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে, বেআইনি কাজ এদিক থেকে দূরে থাকতে হবে। তারপরে কি মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, মায়ের সাথে যেন কোনো রকম বাক বিতণ্ডা না হয়, সেরকম পিতার সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে এই সময়কালে। পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে কাজকর্ম করতে হবে, মায়ের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে, মায়ের আশীর্বাদ মানে মানে মায়ের আশীর্বাদ কুড়িয়ে নিতে হবে এই সময়কালে। এটা কিন্তু সব থেকে বড় এই সময়কালে একটা রেমেডি। মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে এই রাহুকে, এই মকর রাশিকে। ভালো সময় এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো জবরদস্ত হবে, যারা বিদেশে রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো। উচ্চশিক্ষা এদিক থেকেও সফলতা পাবে, রাজনীতির সাথে রাজনীতিবিদ কূটনীতিবিদ হয়ে যাবে, এগিয়ে চলার প্রবণতা থাকবে, সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করবে, দায়িত্ব বৃদ্ধি পাবে রাজনীতিবিদদের যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই মকর রাশির। তবে বন্ধু বান্ধবদের জায়গাটাও একটু ডিস্টার্ব থাকবে, বন্ধু বান্ধবদের সাথে যেরকম সঙ্গ পাবে সেরকম আবার ধোকাবাজিও পেয়ে যাবে, যে কারোর উপর বেশি বিশ্বাস করলো তা হাত তুলে দিবে। অতএব এদিক থেকেও কিন্তু সাবধান, বুঝে সুঝে। তো যাই হোক, অবস্থান যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে। তো এই সময়কালে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এবং তার সাথে যাদের রাহুর মহাদশা চলছে বা রাহুজনিত কোনো সমস্যা রয়েছে মকর রাশির, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, একটাই উপাচার দিব, সেটা কিন্তু বিশাল উপাচার। সেটা হচ্ছে যে মা সরস্বতী মায়ের যন্ত্র বাড়িতে স্থাপন করবেন এবং সেই যন্ত্রে সাদা চন্দন বেটে লাগাবেন, হাতের মাঝখানে দুটি আঙুলে লাগিয়ে সেটা ছিটাবেন। ওং হ্রিং এম ক্লেম সরস্বতী দেবায় নমঃ, এই মন্ত্র শুধু উচ্চারণ করবেন, তাতে রাহুর বহু সমস্যা দূর হয়ে যাবে এবং রাহু যথেষ্ট ভালো ফল দিতে বাধ্য হবে। মা সরস্বতী, মা ভগবতী, মা এই দুই দেবতার কাছে রাহু কিন্তু মাথা নত করে, রাহুর মানে আরাধ্য এক কথায় বলতে গেলে। তো মা সরস্বতী মায়ের যন্ত্র বাড়িতে স্থাপন করবেন বিধিসম্মত মেনে। তো মা সরস্বতী মায়ের যারা যন্ত্র খোঁজ করছেন, যদি প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে প্রোডাক্ট বলে একটা অপশন রয়েছে, সেখানটাতে আপনারা পাবেন। আমি মনে করি সেই যন্ত্র বাড়িতে স্থাপন করা যথেষ্ট ভালো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, এরকম আরও রোচক সংবাদ নিয়ে আসবো মকর রাশির সম্পর্কে আগামী দিনে। যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে, অনুপ্রাণিত হই। সাবস্ক্রাইব করতে কি 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে খুবই অনুপ্রাণিত হই। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।